নীলুকে আজকাল আমার অসহ্য লাগে। একটু আধটু খারাপ লাগা নয়, রীতিমতো অসহ্য। নীলু আমার স্ত্রী। আমাদের বিয়ে হয়েছে 16 বছর। এমন নয় যে শুরু থেকেই আমার এই অবস্থা, কিন্তু আজকাল ওকে দেখলেই বিরক্ত লাগে। আপনারা হয়তো ভাবছেন এর চরিত্রে সমস্যা আছে, হয়তো অন্য কোনো মেয়ের পাল্লায় পড়েছে, কিংবা বুড়ো বয়সে মানে মধ্য 40-এ এসে আর কি অল্প বয়সী মেয়েদের ভালো লাগতে শুরু করেছে। আসলে বিষয়টা কিন্তু সেরকম নয়। আপনি আমাকে বলুন, দিন শেষে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে কার না ইচ্ছে করে একটা হাসি মুখ দেখতে? সেই জায়গায় যদি আপনি দেখেন কেউ পেঁচার মতো মুখ করে দাঁড়িয়ে আছে, দড়ম করে করে দরজা বন্ধ করে দিচ্ছে আপনার দিকে না তাকিয়ে, তাহলে কেমন লাগবে আপনার? খেতে বসলে ভাতের প্লেট ধম করে টেবিলের উপর রাখছে। এমন নয় যে রান্নাবান্না খারাপ, প্রতিটির আবারই অসাধারণ, কিন্তু সুন্দর করে গুছিয়ে পরিবেশন করাটাও তো দরকার। খাবারের পাশে একটু জলের গ্লাস, একটুখানি পাশে বসা, মিষ্টি করে দুটো কথা বলা, এসব কিচ্ছু নেই। আমাকে খাবার দিয়ে চায়ের কাপ হাতে বারান্দায় চলে গেল। কিছু বলতে গেলেও ছ্যান করে ওঠে। এতে গেল দিন শেষে খাবারের কথা। আর যদি রাতের কথা বলি, তাহলে বুঝতে পারবেন। নিস্পৃহ, নির্লিপ্ত যৌন জীবন। মনে হয় যেন আমি জোর করে কিছু করছি। আরে, আমি কি সেই রকম অত্যাচারী স্বামী নাকি? মাঝে মধ্যে আদর করে দুই একটা কথা বলতে চেষ্টা করলে অদ্ভুত চোখে তাকিয়ে থাকে। তারপর আস্তে আস্তে বলে, তোমার হয়েছে? এরপর আর কিছু ইচ্ছে করে বলুন দেখি? তো মনে আছে, বিয়ের পরে পরে যখন কাজে বেরোতাম, তার আগে কি সুন্দর মিষ্টি করে হাসতো। আমিও তার গালে একটা চুমু খেয়ে বের হতাম। দিনটা স্বপ্নের মতো শুরু হতো। কাজ শেষ করে কখন বাড়ি ফিরবো সেই চিন্তাই করতে থাকতাম সকাল থেকে। এর মধ্যে 2-3 বার ফোন আসতো, খেয়েছি কিনা, মাথা ধরেছে কিনা, অ্যাসিডিটি হচ্ছে কিনা, সময় মতো অ্যান্টাসিডটা খেলাম কিনা, এরকম নানান প্রশ্ন। কি যে মধুর লাগতো প্রশ্নগুলো, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর এখন তো ফোনই আসে না, যদি বা আসে সেখান থেকে এক গাদা অভিযোগ। জীবনটা একেবারে যাচ্ছে তাই হয়ে গেল। সেদিন আমার এক ঘনিষ্ঠ বন্ধু এসব নিয়ে আলোচনা করছিলাম ওর সঙ্গে। জাহিদ বলল, তোকে না একজনের ঠিকানা দিচ্ছি, তার সঙ্গে গিয়ে দেখা কর, খুব ভালো কাজ হয়। আমি বললাম, সে কি রে, পীর ফকির নাকি? জাহিদ হেসে ফেলল, ঠোঁট থেকে সিগারেট সরিয়ে আয়েশ করে ধোঁয়া ছেড়ে বলল, আরে না, কাউন্সেলিং আর কি। ঠিকানা টেক্সট করে দিচ্ছি। আমি বেশ উৎসাহ নিয়ে পরদিন সন্ধে নাগাদ চলে গেলাম। ভদ্রলোক থাকে ধানমান্ডিতে, ছিমছাম নিরিবিলি লেকের পাশে একটা অ্যাপার্টমেন্ট। লিফটে করে 4 তলায় উঠে গেলাম। বেল বাজাতেই ভদ্রলোক নিজে দরজা খুলে দিলেন। তারপর আমাকে নিয়ে বসালেন ড্রয়িং রুমে। বিশাল ড্রয়িং রুম, 2 সেট সোফা, লাগোয়া বিশাল বারান্দা, বারান্দা ভর্তি ফুলের গাছ, একটা দোলনাও রাখা আছে দেখলাম। বারান্দার গ্রিলের বাইরে দিয়ে মনোরম লোক দেখা যাচ্ছে। কেমন একটা শান্তি শান্তি ভাব, মনটা জুড়িয়ে গেল। ভদ্রলোকের দিকে ভালো করে তাকালাম। অসম্ভব সুদর্শন একজন লোক। বয়স 35ও হতে পারে, আবার 55ও হতে পারে, বোঝা খুব মুশকিল। চোখে সোনালি ফ্রেমের চশমা, মাথা ভর্তি কাঁচা পাকা চুল। বয়স লুকানোর কোনো প্রচেষ্টা নেই। এতে করে তার সৌন্দর্য এবং ব্যক্তিত্ব আরও বেড়েছে। ছিপছিপে অবয়ব, দেখলে বোঝা যায় নিয়মিত শরীর চর্চা করেন। আমার মতো পেট মোটা হয়ে যায়নি, আর যাই হোক। ভদ্রলোক হাসি মুখে বললেন, চা কফি কিছু চলবে? আমি বললাম, না না, ঠিক আছে। না, আমি আসলে 1 কাপ ব্ল্যাক কফি খাবো, একা একা খেতে একটু অস্বস্তি বোধ করছিলাম, তাই আপনাকে 1 কাপ দিই। আমি তখন বললাম, আচ্ছা দিন। ভদ্রলোক নিজেই কফি বানিয়ে আনলেন। তারপর আমার উল্টো দিকে সোফায় বসে আয়েশ করে কফির কাপে চুমুক দিলেন। তার চোখে মুখে পরিতৃপ্তির ছাপ স্পষ্ট। তার দেখা দেখি আমিও কাপে চুমুক দিলাম। তারপর নিজের অজান্তেই মুখ বিকৃত করে ফেললাম। সাধারণত আমি কফি খাই না, চা খাই,
নীলু আমার জন্য বেশি করে দুধ চিনি দিয়ে চা বানিয়ে দেয়। এরকম বিদঘুটে কফি আমার জীবনে আমি খাইনি। ভদ্রলোক বোধহয় সেটা আন্দাজ করতে পারলেন। হাসি হাসি মুখে বললেন, কি স্ত্রীর বানানো চায়ের কথা মনে পড়ছে? আমি একটু চমকে উঠলাম। মৃদু হেসে বললাম, হ্যাঁ, ঠিকই ধরেছেন। ভদ্রলোক আমার হাতে কয়েকটা কাগজ ধরিয়ে দিয়ে বললেন, চট করে একটু পূরণ করে ফেলুন দেখি। আমি দেখলাম আমার নাম, ঠিকানা, পেশা, এইসব কিছু সাধারণ প্রশ্ন। আমি পূরণ করে তাকে ফেরত দিলাম। ভদ্রলোক কাগজগুলোতে একবার চোখ বুলিয়ে পাশে রেখে দিয়ে বললেন, এবার বলুন, কি সমস্যা আপনার? আমি বললাম, আমার কোনো সমস্যা নেই। ভদ্রলোক বললেন, ও আচ্ছা, তাহলে এমনি গল্প করতে এসেছেন? আমি বললাম, না, মানে সমস্যাটা আমার স্ত্রীর। আচ্ছা আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি? নীলুফার। আপনি কি তাকে নীলু বলে ডাকেন? আগে হ্যাঁ। আমরাও তাহলে নীলু বলেই কথাবার্তা চালিয়ে যাই, কি বলেন? আমি বললাম, ঠিক আছে। তাহলে এবার বলুন তো, কি সমস্যা নীলুর? আমি বললাম, অনেক সমস্যা। ওকে দেখলেই আজকাল আমার অসহ্য লাগে। উনি বললেন, কি ধরনের অসহ্য লাগে? আমি বললাম, কি ধরনের মানে? উনি বললেন, মানে ধরুন ওকে খুন করতে ইচ্ছে করে। আমি চমকে উঠলাম, এ কি ভয়ঙ্কর কথা বলছেন এই ভদ্রলোক। আমি বললাম, না না, এসব কি বলেন আপনি? ভদ্রলোকের চোখে মুখে কোনো কৌতুক নেই, একেবারেই ভাবলেশীন মুখ। তিনি বললেন, আমি ব্যাপারটা সহজ করে দিচ্ছি। কয়েকটা প্রশ্ন করছি, আপনি হ্যাঁ বা নাতে উত্তর দেবেন। ভদ্রলোক শুরু করলেন, আপনার কি স্ত্রীকে খুন করতে ইচ্ছে করে? আমি বললাম, না। কী সব অদ্ভুত কথা বলেন। উনি বললেন, এতটাই অসহ্য লাগে যে ডিভোর্স দিতে ইচ্ছে করে? আমি বললাম, না, সেরকম কিছু না। ভদ্রলোক বললেন, আচ্ছা, তার কি কিছু সমস্যা আছে যেগুলো ঠিক হয়ে গেলে আবার আগের মতোই ভালো লাগবে এমনটা মনে হয়? আমি বললাম, খানিকটা সেই রকম। ভদ্রলোক সোফায় হেলান দিয়ে বসলেন। তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকিয়ে বললেন, এবার আপনাকে কয়েকটা ব্যক্তিগত প্রশ্ন করব, তবে আগেই বলে নিচ্ছি, এগুলো এই চার দেয়ালের বাইরে যাবে না। আমি মাথা নাড়লাম। ভদ্রলোক প্রশ্ন শুরু করলেন, আপনার কি অন্য কোনো কোথাও সম্পর্ক আছে, মানে বিবাহ বহির্ভূত? আমি বললাম, আগে না। আপনার স্ত্রীর এমন কোনো ব্যাপার আছে? আমি বললাম, এক্কেবারেই না। উনি আমাকে জিজ্ঞেস করলেন, এতটা নিশ্চিত হচ্ছেন কি করে? আমি বললাম, আমি জানি। উনি বললেন, তার মানে আপনার স্ত্রী আপনার প্রতি সম্পূর্ণ অনেস্ট? আমি বললাম, হ্যাঁ, সম্পূর্ণ। তারপরও আপনার তাকে অসহ্য লাগে? আমি একটু থতমত খেয়ে গেলাম। তারপর বললাম, সে তো আমিও তার প্রতি অনেস্ট, কিন্তু শুধু অনেস্টি দিয়ে কি জীবন চলে? বেঁচে থাকতে গেলে আরও কিছু লাগে। ভদ্রলোক এবার একটু নড়ে চড়ে বসলেন। মনে হচ্ছে এবার খেলার আসর পর্ব শুরু হয়েছে। তিনি বললেন, তাহলে এবার আমাকে বলুন, কি কি কারণে আপনার তাকে অসহ্য লাগে? আমি বলা শুরু করলাম। ভদ্রলোক কাগজ কলম নিয়ে নোট লিখলেন। এভাবে প্রায় 40 থেকে 45 মিনিট চলে গেল। প্রশ্নোত্তর পর্ব শেষে আমি এক গ্লাস জল চাইলাম। ভদ্রলোক আমাকে বরফ শীতল এক গ্লাস জল দিলেন। আমি এক নিঃশ্বাসে প্রথম গ্লাস শেষ করে দ্বিতীয় গ্লাস চাইলাম। সেটাও শেষ করলাম এক নিঃশ্বাসে। তারপর ভদ্রলোকের দিকে তাকিয়ে কপালের ঘাম মুছে ফেললাম। বললাম, এবার বলুন আমার কি করা উচিত? ভদ্রলোক একটু থেমে কথা শুরু করলেন। আপনার উচিত আপনার স্ত্রীকে সময় দেয়া, তাকে বুঝতে চেষ্টা করা এবং সহযোগিতা করা। এতক্ষণের আলোচনায় আপনি তার বিভিন্ন সমস্যার কথা বলেছেন। এই সমস্যাগুলো কিন্তু একদিনে তৈরি হয়নি। এই যেমন ধরুন, আপনার স্ত্রী আপনি কাজে যাওয়ার আগে মিষ্টি করে কথা বলতো, মাঝে মাঝে ফোন করে খোঁজ নিত, আপনি অফিস থেকে ফিরে এলে পাশে বসে খাবার পরিবেশন করত। আপনার সেক্সুয়াল লাইফও অনেক ইন্টারেস্টিং ছিল নিঃসন্দেহে, কিন্তু এখন সেসব কিছু নেই। এটা তো একদিনে হয়নি। একবার মনে করে দেখুন যে আগে আপনার স্ত্রী যখন এই কাজগুলো করতো তখন আপনি কি করতেন? আমি কি করতাম মানে?
মানে আপনি নিঃসন্দেহে তখন তার সঙ্গে ভালোভাবে কথা বলতেন, তার খাবারের প্রশংসা করতেন, কাজ থেকে ফেরার সময় তার জন্য হাতে করে কিছু নিয়ে আসতেন। কিন্তু একসময় আপনি ধীরে ধীরে আপনার অংশটুকু বাদ দিয়ে দিলেন এবং দেখা গেল তারপরও আপনি আপনার প্রাপ্যটুকু ঠিকই পাচ্ছেন। দিনের পর দিন এভাবেই চলতে থাকলো। তার যত্ন কিংবা ডেডিকেশন কোনোটাই কমলো না, কিন্তু আপনার আচরণ বদলে গেল। আপনি তাকে টেকেন ফর গ্রান্টেড ধরে নিলেন এই পাওয়াগুলো আপনার জন্মগত অধিকার এবং এর বিনিময়ে আপনার তাকে দেওয়ার মতো কিচ্ছু নেই। অফিসে আপনার স্ত্রী আপনাকে আগের মতো আর ফোন করে খোঁজ নেয় না, এই অভিযোগ করছেন, অথচ আপনি নিজে কি ফোন করে তার খোঁজ নিচ্ছেন? উনি ওষুধ খেয়েছেন কিনা জানতে চেয়েছেন। আপনি অভিযোগ করেছেন উনি রাতে না ঘুমিয়ে জেগে জেগে ফোন নিয়ে বসে থাকে। আপনি কি জানতে চেয়েছেন তার ঘুমের সমস্যা হচ্ছে কেন? তাকে কখনো ডাক্তার দেখানোর কথা ভেবেছেন? ভাবেননি। শুধু বিরক্ত হয়েছেন কারণ আপনার ঘুমের সমস্যা হচ্ছে। আপনি খাওয়ার সময় আগে আপনার স্ত্রী পাশে বসে গল্প করত, এখন আর করছে না। একটা সময় নিশ্চয়ই খুব আগ্রহ নিয়ে গল্প করছে, আপনি শুনতে চাননি, নিজের জগতে ব্যস্ত ছিলেন, ফোন নিয়ে বসেছিলেন। নীলু কষ্ট করে রান্না করেছে, কিন্তু আপনি তাকে ধন্যবাদ পর্যন্ত না দিয়ে খাওয়া শেষ করে উঠে গেছেন। রান্নার প্রশংসা তো কোন ছাড়। আমার মেজাজ গরম হতে শুরু করলো। মনে হচ্ছে না কোনো সাইকিয়াট্রিস্টের কাছে এসেছি, মনে হচ্ছে নীলুর বাবার বাড়িতে চলে এসেছি। এই ভদ্রলোক নীলুর হারিয়ে যাওয়া ভাই, আমার সমস্যার সমাধান না করে নীলুর হয়ে ওকালতি করে যাচ্ছে। ভদ্রলোক একটু হেসে বললেন, আপনার নিশ্চয়ই আমাকে খুব বিরক্তিকর লাগছে, মনে হচ্ছে আমি আপনাকেই দোষ দিচ্ছি। আসলে ব্যাপারটা সেটা নয়। নীলু একটা ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে, এটাকে বলে পিএমএস, প্রি মেনোপজাল সিন্ড্রোম। হরমোনের ঘাটতির কারণে এমনটা হয়। আমাদের দেশের মহিলাদের মধ্যে সাধারণত এটা বয়সের আগেই ঘটে থাকে। এই সময় তাদের ক্লান্ত, খিটখিটে মেজাজের হয়ে যাওয়াটা খুব স্বাভাবিক। রাতে ঘুম না আসা, শারীরিক অস্বস্তি, এগুলো খুব কমন ব্যাপার। এই সময় তাদের একটু এক্সট্রা সাপোর্টের দরকার হয়। অথচ মজার ব্যাপার হচ্ছে এই বয়সে এসে তারা তাদের পারিপার্শ্বিক মানুষের কাছ থেকে সাপোর্ট তো পায়ই না, উল্টে তাদের পারিপার্শ্বিক মানুষরা সে সময় নানা অভিযোগ নিয়ে বসে যান। এতে করে তাদের হতাশা আরও বাড়ে এবং ব্যাপারটা চক্রাকারে চলতে থাকে। এবার আমার আরও কয়েকটা প্রশ্নের উত্তর দিন। আপনি কবে আপনার স্ত্রীকে বলেছেন যে তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে? আমি বললাম, মনে নেই, তবে এখন তাকে আর সুন্দর লাগে না। তিনি জিজ্ঞেস করলেন, আগে লাগতো? আমি বললাম, হ্যাঁ, অসম্ভব সুন্দর লাগতো। এর কারণ সৌন্দর্য নয়, আপনি তখন তাকে ভালোবাসা নিয়ে দেখতেন। একবার নিজেকে আয়নায় ভালো করে দেখুন, আপনার নিজের মধ্যেও অনেক পরিবর্তন এসেছে। আপনি যে সময়ের কথা বলছেন যখন তাকে সুন্দর লাগতো, সেই সময় নিশ্চয়ই আপনি দেখতে এরকম ছিলেন না। আমি একটু লজ্জা পেয়ে গেলাম। ভদ্রলোক সত্যি কথাই বলেছেন। সময়ের সাথে সাথে সব কিছু বদলায়। আপনি সব কিছু আগের মতো চাইবেন, অথচ নিজে আগের মতো আচরণ করবেন না, এটা তো হয় না। আপনি যদি তার কাছ থেকে আগের মতন ভালোবাসা চান, তাহলে আপনাকেও তাকে আগের মতোই ভালোবাসতে হবে। আপনি নীরব থেকে যা যা এক্সপেক্ট করছেন, নীলুও নিশ্চয়ই সেই সবই করছে। কিন্তু পক্ষান্তরে সে কি সেটা পাচ্ছে? হয়তো দিনের পর দিন পায়নি, তাই হয়তো এমন হয়ে গেছে। উপর্যুপরি তার উপর যুক্ত হয়েছে তার পিএমএস। ভদ্রলোক ঘড়ির দিকে তাকালেন, তারপর বললেন, আজকে আর সময় দিতে পারছি না। আমার স্ত্রী এবং ছেলেমেয়েরা এখনই ফিরে আসবে, আমরা একসঙ্গে ডিনার করব। আপনার যদি মনে হয় আর একদিন কথা বলতে চান, তাহলে আমাকে টেক্সট করতে পারেন। আমি উঠে দাঁড়াতে দাঁড়াতে বললাম, যদি কোনো প্রেসক্রিপশন দিতেন, মানে নীলুর জন্য আর কি। ভদ্রলোক আশ্চর্য হয়ে তাকিয়ে রইলেন, তারপর বললেন, প্রেসক্রিপশন? আমি তো ডাক্তার নই। আমি হতভম্ব হয়ে গেলাম, কি বলবো বুঝতে পারলাম না।
নিচে নেমে এসে জাহিদকে ফোন করলাম। হারামজাদা, কার কাছে পাঠিয়েছিস তুই? জাহিদ হাসতে হাসতে বলল, কেন, কি হয়েছে? এ লোক তো ডক্টর, সাইকিয়াট্রিস্ট, কিছুই না। আমি কখন বললাম ডাক্তার? তাহলে তুই ওর কাছে আমাকে পাঠালি কেন? কাজ হয়েছে কি না বল। আমি বললাম, জানি না। জাহিদ বলল, তোর ইমেল চেক করে দেখ, ভদ্রলোকের একটা ইমেল পাঠানোর কথা, পড়লেই সব বুঝতে পারবি। আমি ইমেল চেক করলাম, তারপর সেখানে যেরকম ইনস্ট্রাকশন দেয়া ছিল সেই মতো সব কিছু নিয়ে ঠিকঠাক বাড়ি ফিরে দরজায় নক করলাম। যথারীতি নীলু দরজা খুলে একপাশে দাঁড়িয়ে রইল, অন্যদিকে তাকিয়ে। আমি আমার হাতের ফুলের তোড়াটা ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, নীলু, এটা তোমার জন্য। নীলু হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে রইল। আমি হাসতে হাসতে বললাম, ভেতরে ঢুকতে দেবে না? নীলু একপাশে সরে দাঁড়ালো। আমি ভেতরে ঢুকে দরজা বন্ধ করে ওর দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, অনেক দিন একসাথে বারান্দায় বসে চা খাই না, আগে একটু চা বানাও তো। নীলু অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, ভাত খাবে না আগে? টেবিলে তো ভাত দিয়েছি। আমি টেবিলের কাছে গিয়ে দেখলাম সব আমার পছন্দের পদ রান্না হয়েছে। প্রতিদিনই হয়, কখনো লক্ষ্য করে দেখিনি। অন্যমনস্কভাবে খেয়ে উঠে গেছি। আজ তাকিয়ে দেখলাম, আমি টেবিলের দিকে তাকিয়ে আছি দেখে নীলু আমার গা ঘেঁষে দাঁড়ালো। আমি পাশ ফিরে ওর মাথায় হাত রেখে বললাম, চলো একসঙ্গে ভাত খাই। নীলুর চোখ চিকচিক করছে। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে রইলাম। আমার পকেটে একটা ছোট্ট বক্সে একটা নাকফুল। ভদ্রলোক আমাকে বলেছিলেন ওর খুব প্রিয় কিছু নিয়ে যেতে, কিন্তু তার আর দরকার পড়ল না। কি অদ্ভুত, সব কিছু এত সহজ ছিল, অথচ আমি আগে কেন বুঝতে পারলাম না? এই ভদ্রলোকের কাছে মনে হয় আমাদের সবারই একবার করে যাওয়া উচিত, তাই না?